পিনাকি ভট্টাচার্যের গোপন রহস্য আজকে জাতির সামনে আমি তুলে ধরতেছি। অনেকে হয়তো মনে করবেন যে পিনাকি ভট্টাচার্যের কে নিয়ে আমি কেন ভিডিও বানাইতেছি। করোনা ভাইরাস যেমন একটা জনপদ, দেখেছেন আপনারা ইতিপূর্বে, একটা জনপদ, দেশ, বিশ্ব কিভাবে ধ্বংস করে দিতে পারে। পিনাকি ভট্টাচার্য হলো একটা করোনা ভাইরাস। বিশ্বকে না পারলেও এই বাংলাদেশের এই জনপদটাকে সে কিভাবে ধ্বংস করে দিতেছে সেগুলো তো আপনারা দেখতেছেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে যে কথাগুলো শুনলেন শেখ ফরিদার মুখে থেকে, কমরেড সামাদ্দার মুখে থেকে, সেটা শুনে আপনারা আশা করি বুঝে গেছেন বর্তমান সময়ে কমরেড সামাদ্দা পিনিক ভট্টাচার্য, হ্যাঁ আমি সেই পিনিক বাবুর কথা বলছি, যিনি বর্তমান সময়ে বাইরে থেকে বাংলাদেশকে উস্কানোর ভারত বিরোধিতা একটা বড় হাত রয়েছে। যাই হোক, কথা আমার ওটা নাই, কথা এখন এটা, এই পিনিক ভট্টাচার্যকে উনি সরাসরি করোনা ভাইরাসের সাথে কম্পারিজন করেছেন। যেমন করোনা ভাইরাস গোটা বিশ্বের জনসংখ্যার মধ্যে যে একটা আলোড়নকে তৈরি করেছিল, যেভাবে দেশটাকে ধ্বংস করার প্ল্যান করেছিল গোটা বিশ্বকে, ঠিক সেম ভাবে এই পিনিক ভট্টাচার্য করোনা ভাইরাসের মতো বাংলাদেশের জনসংখ্যা, জনবল বৃদ্ধি আর বাংলাদেশের ঘরের ভেতরে অবস্থাকে ঠিক ওইভাবেই স্থিতিশীল বা অস্থিতিশীল করে তুলতে চাইছে, আর যেটাতে উনি অনেকটা সফলও হয়েছেন। বর্তমান সময়ে যখন স্বৈরশাসন সরকার ছিল, মানে শেখ হাসিনা সরকার, উনি তখন তার আগে থেকেই দেশের বাইরে পালিয়ে মানে ফ্রান্সে সম্ভবত বসে আছে। কিন্তু এখন তো উনি ফ্রান্সে বসে থাকলেও তার দেশের ঘরের ভেতরে বাংলাদেশের স্বৈরশাসন নেই, তার মনোপুত সরকার রয়েছে, তাহলে উনি কেন এখন ফিরে আসছেন না? যাই হোক, এই সবকিছুর প্রশ্নের উত্তর, এমনকি ওনার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বা সম্পূর্ণ তথ্য, কি করেছে, কোথায় আছে, কেমন আছে, আর কি কি সম্পর্কে জানে, আর দেশটার অবস্থায় কোন দিকে নিয়ে যেতে চাইছে, সবকিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরেছে কমরেড সামাদ্দা। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা পিনিক ভট্টাচার্যের পিনিক দেখবার জন্য আর পিনিক ভট্টাচার্যের উলঙ্গ ছবি দেখার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। চলুন দেখিনি কমরেড সামাদ্দা কি বলছে। কিন্তু এখন কথা হলো কি, এই ব্যক্তিটা কে, কোথা থেকে আসছে, এবং তার একেবারে উলঙ্গ ছবি সহ আমার কাছে অনেক তথ্য দেশ বিদেশ থেকে অনেকে দিয়েছে। সবাই তো আর কথা বলতে পারে না অনলাইনে। তো যাই হোক, সর্বপ্রথম বলি, এই পিনাকি ভট্টাচার্য মেডিকেলের ছাত্র অবস্থা থেকে ছাত্র ইউনিয়ন করত, তারপরে সিপিবি কমিউনিস্ট পার্টি করত। 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ হয়, তো যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে, সেই গণজাগরণ মঞ্চের অন্যতম একজন ছিলেন, যে কয়েকজন নেতৃত্বে ছিলেন এই ইমরান সহ, ইমরান সহ যে কয়েকজন নেতৃত্বে ছিলেন, তার মধ্যে হলো পিনাকি ভট্টাচার্য একজন। আপনারা তার, আমি তো ভুল করলাম, এটা আনলাম না ভিডিওটা, আপনারা তার ভিডিওতে ওই 2013 সালের এই যুদ্ধ অপরাধী জামাতিদের বিচারের দাবিতে যখন দেখেছিলেন, তার স্লোগান, মিটিং, মিছিল, বক্তৃতা এবং বিভিন্ন মিডিয়ায় তার যে সাক্ষাৎকার, তো যাই হোক, তার একটা সাক্ষাৎকার আমি এই লিঙ্কে দিয়ে দিব। সাক্ষাৎকার তার 71 টিভিতে যে সাক্ষাৎকার দিয়েছিল, তার একটা ভিডিও লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিতেছি, আপনারা দেখে নিন। তো সেই গণজাগরণ মঞ্চে যখন পিনাকি ভট্টাচার্য ছিল একেবারে অ্যাক্টিভ যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে, তখনই তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে সে তো সক্রিয়ভাবে আন্দোলন করতেছে, অপরদিকে আবার যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য মীর কাসেম আলীর ছেলে, তারপরে যে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান, এদের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দুর সাথে তার যোগাযোগ আছে, এবং তাদের কাছ থেকে উৎকোচ বা অর্থ গ্রহণের একটা অভিযোগ ওই সময়তেই কিন্তু তার বিরুদ্ধে ছিল। আচ্ছা, তখন এটা ওপেন সিক্রেট যে যারা গণজাগরণ মঞ্চে আন্দোলন করতেছে, আরো 2 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমি ওটা আজকে নাই বলি, কিন্তু পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করতেছে, এটা ঠিক আছে, কিন্তু সে আবার রাতের আন্ধারে এদেরকে বাঁচানোর জন্য ওই দিক থেকে টাকা পয়সা নিতেছে, এই অভিযোগ ছিল। পরবর্তীতে দেখেন, সে তার এই নৈতিক স্খলনের দায়ী উনি কিন্তু সিপিবি থেকে বহিষ্কার হয়ে যায়, কমিউনিস্ট পার্টি সিপিবি তাকে বহিষ্কার করে। আচ্ছা,
নীতি নৈতিকতার কারণে বহিষ্কার করে। গণজাগরণ মঞ্চ যখন শেষ হয়ে গেল তখন সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগ সরকার এই গণজাগরণ মঞ্চে যারা ছিল তাদেরকে পরবর্তীতে প্রতিপক্ষ মনে করেছে, তাদেরকে আর কোনো পাত্তা দেয় নাই, সাইড দেয় নাই, তাদের সাথে সম্পর্ক রাখে নাই। এটা ছিল যদিও আওয়ামী লীগের একটা বড় ভুল। এবং আওয়ামী লীগের যে 1,00,000, 100, 1,00,000, 1,00,000 এই যে তাদের এই বয়ানের কারণে বাংলাদেশের প্রগতিশীল যারা, বামপন্থী যারা, কমিউনিস্ট যারা, এদের সাথে আওয়ামী লীগের সম্পর্কটা যোজন যোজন মাইল দূরে চলে যায়। আর আওয়ামী লীগও জামাত বিএনপি ছাড়া হেফাজতে ইসলাম, চরমোনাই সহ এই মৌলবাদী গোষ্ঠীকে জামাত কাছে টেনে নেই। আচ্ছা যাক, তাহলে আজকের বিষয়টা বলতেছি পিনাকির ব্যাপারটা নিয়ে। পরবর্তীতে পিনাকি একটা এই অবস্থায় পিনাকি থাকলো, যেহেতু জাগরণ মঞ্চকে সরকার সাইড দেয় নাই। বছর 2-3 পরেই পিনাকির বিরুদ্ধে একটা অভিযোগ উঠল, মারাত্মক অভিযোগ। সে অভিযোগ হলো পিনাকি আটা দিয়া আর কেমিক্যাল দিয়া শিশুদের জন্য সিরাপ তৈরি করে একটা কোম্পানি করে, এই যে পপুলার কোম্পানিটার নাম হলো পপুলার, এখন যেটা আছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার বা পপুলার ফার্মাসিউটিক্যাল, এই নামে বাজারজাত করে। বাজারজাত করার পরে 189 জন শিশু মারা যায় সেই ওষুধটা খেয়ে। 189 জন শিশু অলরেডি মারা যায়। পিনাকি সহ আরো কয়েকজনের নামে মামলা হয়ে যায়। মামলা হওয়ার পরে সেই মামলা একেবারে তার মালামাল কুরুকের অর্ডার পর্যন্ত হয়ে যায়, বডি ওয়ারেন্ট। সে আত্মগোপনে চলে যায়। আচ্ছা, আত্মগোপনে যায় সে সরকারি মহলে তদবির শুরু করে। স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লবিতে সে একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত দেন দরবার করে এই মামলা থেকে বাঁচানোর জন্য। কিন্তু শেখ হাসিনা যখন দেখেছে, শুনেছে যে 189 জন শিশু অলরেডি মারা গেছে, অনেক বিতর্কিত, এই কারণে তাকে কোনো সহযোগিতা করতে সরকার রাজি হয় নাই। সরকার যখন তাকে সহযোগিতা করতে রাজি হয় নাই, তখন সে আন্ডারগ্রাউন্ডে যে চলে গেল। ওই যে 2013 সালে তার বিরুদ্ধে অভিযোগ উঠছিল যে জামায়াতের সাথে যোগাযোগ করতেছে, দিনের বেলা স্লোগান দিতেছে যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই, রাতের বেলা যে ওখানে দেন দরবার করতেছে, অর্থ করে নিতেছে। এই জিনিসটা প্রমাণ হইল যে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে পিনাকি ভট্টাচার্য গণজাগরণ মঞ্চে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করলেও জামাতের সাথে তার কানেকশন ছিল এবং জামাতের কাছ থেকে সে সুবিধা গ্রহণ করেছে, অর্থ করে নিয়েছে। এই রিপোর্টটা থাকার কারণে প্রধানমন্ত্রী আরো ক্ষেপে দেয় এবং কোনো প্রকার সহযোগিতা না করে এটা সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য উনি নির্দেশ দেন। কিন্তু 189 জন শিশু মারা গেলে তার এই মামলা মোকাবেলা করার মতো ক্ষমতা পিনাকি ভট্টাচার্যের ছিল না। তার জেলে থাকতে হইতো। এখন রায় যে কি হইতো বলা যায় না, কিন্তু রায় তো যাবজ্জীবন জেল বা 20-30 বছর, 14 বছর জেল, এটা খুবই স্বাভাবিক একটা সাজা আইনে দেখা যায়, এইটাই হইতো তার। তখন ওই ঘটনাটা প্রমাণ হয়ে গেল যে 2013 সালে যে জামাতের সাথে তার কানেকশন ছিল, সে করলো কি, আত্মগোপন করলো জামায়াতের নেতার বাড়িতে। সে চলে যায় জামাতের আন্ডারে। জামাতের আন্ডারে সে মোটামুটি মনে হয় খুব কৌশলে 7-8 মাস বা 1 বছর ছিল। তখন তার এইরকম বড় বড় দাড়ি হয়ে যায়। আপনারা অনেকেই দেখছেন তার ওই সিনটা,
ওই ছবিটাও দেখছেন, আর ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো, তার বক্তব্যের ভিডিওটাও আমি দেখাবো। তার এই যে দীর্ঘদিন জামাত নেতার বাড়িতে আত্মগোপন করে, তখন তার এই চেহারাটা হয়। এই ছবি দেখেন। আচ্ছা, যখন তার এই চেহারাটা হয়, তখনই জামাতের কাছে সে মুচলেকা দেয়, বাকি জীবন নিজেকে জামাতের জন্য উৎসর্গ করবে। সেখানে তাদের কিছু কন্টাক্ট হয়। সেই কন্টাক্টের পরে জামায়াত তাকে একজন, ওই সময় কিন্তু সব এয়ারপোর্ট, কোনো এয়ারপোর্ট দেয়া আর পালানোর কোনো সুযোগ ছিল না, কারণ তার নামে ওয়ারেন্ট ছিল সবখানে। সে একজন মাওলানার নামে পাসপোর্ট করিয়া আরো ৩-৪ জন মাওলানার সাথে একসাথে সে জামাত প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, কৌশল খাটাইয়া তাকে বাংলাদেশ থেকে পার করে দেয়। এই যে বাংলাদেশ থেকে পার হয়ে সে ফ্রান্সে গেল। আচ্ছা, কিন্তু ফ্রান্সের যাওয়ার থেকে গেছে হইল 2019 সালে, এখন কিন্তু 25 সাল, 5 বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে কিন্তু পিনাকিকে প্রতিদিন পরীক্ষা দিতে হয়েছে যে না, আমি ভারতের এজেন্ট না, আমি রয়ের কাছে বিক্রি হই নাই, আমি শেখ হাসিনার কাছেও বিক্রি হই নাই। প্রতিদিন তার পরীক্ষা দিতে হয়েছে জামাতের কাছে, কারণ জামাতের কাছে তার অনেক ভিডিও, অনেক ডকুমেন্টস আছে, যে থাকছে, খাইছে, কথাবার্তা বলছে, লেনদেন করছে, কন্ট্যাক্ট হয়েছে, এগুলো অনেক ডকুমেন্টস আছে। এমন এমন ডকুমেন্টস আছে সেই 2013 সালের যুদ্ধ অপরাধীদের ফাঁসির আন্দোলনের সময় থেকে শুরু করে 2019 সালে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে চলে যাওয়ার আগ পর্যন্ত তার এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জামাতের কাছে আছে। সে কিন্তু জামাতের কাছে জিম্মি। কাজেই যখনই কোনো দিক থেকে অভিযোগ উঠে যে পিনাকি ভট্টাচার্য রয়ের এজেন্ট, তখন তার পরের দিন আরো বেশি করে শেখ হাসিনাকে গালাগালি করে, আওয়ামী লীগকে গালাগালি করে তার ভিডিও ছাড়তে হয়। এই 5 বছরই সে কিন্তু অগ্নি পরীক্ষা দিয়ে যেতেছে। সে যেমন 1971 সালে কিছু বাঙালি সৈনিক অফিসার তারা আটকা পড়ে গেছিল পাকিস্তানিদের হাতে, মুক্তিযুদ্ধে আসতে পারে নাই। তাদেরকে প্রতিদিন রাত্রে পরীক্ষা দিতে হইত যে পাকিস্তানের প্রতি আমরা অনুগত। কি করতো, এই পাকিস্তানি জেনারেলরা, সৈন্যরা, অফিসাররা তাদেরকে সাথে নিয়ে যেত, তাদেরকে সামনে দিত, বলতো গুলি কর। বাঙালিদের বাড়ি ঘরে আগুন লাগানো, গুলি করা। কর্নেল জাফর ইমামের বইয়ে আমি পড়ছি এগুলো। কর্নেল জাফর ইমাম নিজে সহ যে বাঙালিদের গুলি করতো, আগুন ধরাইতো, লেখছে যে আমাদের উপায় ছিল না, পিছনে হলে তারা গুলি না করলে আমাদের তারা মেরে ফেলবে, এবং এই বাড়ি ঘর তারাই জ্বালাবে, তারাই পোড়াবে, বাধ্য হয়ে পড়ছি। তো পিনাকি ভট্টাচার্য কিন্তু বাটে পড়ে রয়েছে। তাকে প্রতি মিনিটে, প্রতি মুহূর্তে তাকে অগ্নি পরীক্ষা দিয়ে চলতে হইতেছে। পিনাকি ভট্টাচার্য তাকে মুসলমান হওয়ার জন্য বলেছিল, কিন্তু সে মুসলমান হয় না একটা কারণে। সে কিন্তু বিয়ে করছে মুসলমান। তাহলে আপনি যদি একজন মুসলমানকে বিয়ে করেন, তাহলে আপনাকে মুসলমান হইতে হবে। কিন্তু সে কত বড় প্রতারক, সে কিন্তু মুসলমান হয় নাই, তার নামও পরিবর্তন করে নাই। সেখানে তার কথা ছিল এই যে আমার স্ত্রী তার ধর্ম পালন করতে পারবে, কিন্তু আমি নাস্তিক, আমি ধর্ম বিশ্বাস করি না, কিন্তু যদি কখনো আমি হেদায়েত প্রাপ্ত হই তখন হব। কিন্তু সে কিন্তু নাস্তিক, কিন্তু কথায় কথায় দেখেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, বিভিন্ন সূরা আয়াত এগুলো কিন্তু বলতেছে। এগুলো কিন্তু এক ধরনের ভণ্ডামি, বিশাল ভণ্ডামি। তাহলে দেখেন, যারা 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে ধ্বংস, আওয়ামী লীগ ধ্বংস, তারপরেও কি আওয়ামী লীগের দেশ থেকে শেষ হয়ে গেছিল? 21 বছর পরে তারা আবার ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ ছিল, অর্থাৎ যারা আওয়ামী লীগের নীতি আদর্শে বিশ্বাসী, যতই জেল জুলুম হোক তারা ছিল তদ্রুপ। এই যে 15 বছরে বিএনপির আদর্শে যারা বিশ্বাসী তারা নাই, তারা জেল খাটছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু আছে বিএনপিতে। বামপন্থী যারা আছে তারা তাদের নীতি আদর্শ নিয়ে নিঃস্বার্থভাবে, বামপন্থীরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, লুটপাট করে, লুটপাট করার সুযোগ পায়, বা সুযোগ পাওয়াটা বলাটা ভুল হয়ে গেল, তারা কি লুটপাট করে? করে না। তারা তাদের নীতি আদর্শে আসে না,
সে কিন্তু থাকতে পারে নাই, সিপিবি থেকে বহিষ্কৃত হয়েছে, ওষুধ কেলেঙ্কারিতে পড়ছে। একেবারে বাম থেকে সে চলে গেছে দেখেন জামাতে, খালি কি ধান্দা, অর্থলোভে। সে একজন কত বড় প্রতারক, এবং তার কোনো নীতি আদর্শ বলতে কোনো কিছু নাই, এটা এখন দেখতেই পাইতেছেন সব। এই জন্য পিনাকিকে নিয়ে এই ভিডিওটা করলাম। আরো 2-4টা ভিডিও করতে হবে, আরো অনেক ডকুমেন্টস আমার কাছে জমছে, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে বন্ধুরা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন। নেক্সটে আরো ভিডিও নিয়ে আসতেছি আমি পিনাকি ভট্টাচার্যের। সে যত বড়ই শক্তিশালী হোক পিনাকি ভট্টাচার্য, যেমন ওখান থেকে সে হুকুম দিতেছে, অনেক কিছু হয়ে যেতেছে, এটা নিয়ে একটা মজার কাহিনী আছে, এটা পরে জানাবো আপনাদের। পিনাকির হুকুমে বাংলাদেশে কিছু হইতেছে না, পিনাকিকে দিয়ে যা বলানো হচ্ছে তাই বলতেছে সে। পিনাকিকে দিয়ে যা বলানো হচ্ছে, এখন যদি জামায়াত বলে যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙো, এর দায় কার? জামাত নিতে পারবে? তাহলে বলাইতেছে কারে দিয়া? পিনাকিকে দিয়া। আর ভাঙতেছে কারা? তৌহিদি জনতা। মানে জামাত নাই এখানে, বিএনপি নাই, এদের নাম নাই, তারা এগুলো চায় না। আসল পাওয়ারটা হলো পিনাকি। পিনাকি এমন কোনো ক্ষমতাশালী হয়ে যায় নাই যে পিনাকির কথাই ওই 32 নম্বর ভাঙতে যাইব বা কারো বাড়ি লুটপাট করতে যাইব কেউ, এতটুকু ক্ষমতা আবার পিনাকির নাই। কিন্তু বুঝতে হবে এখানেই যে পিনাকির মুখ দিয়া 5 বছর ধরে যা বলানো হচ্ছে তাই সে বলছে। বুলডোজার পাঠাও, পিনাকির ক্ষমতা আছে, পিনাকির কথাই বুলডোজার যায়। পিনাকিকে দিয়ে এটা প্রচার করা হচ্ছে, পিনাকি করতেছে সব। আসল রহস্যটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম, ভাঙিয়ে দিলাম। পিনাকি কিছু না, সে হলো যে আমাদের মুখপাত্র। তবে পিনাকি একটা আর্জি করছিল কি, যে তাকে উপদেষ্টা করা হোক। তাকে কিন্তু বিশ্বাস করে নাই, জামাতও তাকে বিশ্বাস করে নাই। জামাত বলছে যে তুমি পেশার গ্রুপ হিসেবে থাকো, আমরা ক্ষমতায় গেলে তোমাকে মূল্যায়ন করব। পেশার গ্রুপ হলো এই যে এটা, তাকে দিয়ে কোনো উপদেষ্টাকে যদি ধমক দেওয়ার দরকার হয় তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই ভাঙচুর করা অর্ডার মর্ডার যা এই মুখপাত্র হিসেবে সে কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। আমি আপনাদের সাথে আছি, যাতে কখনো নীতি আদর্শচ্যুত না হই। সবাই ভালো থাকবেন। ভিডিওটিকে যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, আশা করি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অনেক কিছু জেনে গেছেন, অনেক কিছু ছবি দেখেও নিয়েছেন। বর্তমান সময়ে উনি বিদেশ থেকে বাংলাদেশের ঘরের ভেতরে যার জনসংখ্যা বলুন বা জনবল বলুন, ঠিক করোনা ভাইরাসের মতো অবস্থা করতে চেয়েছে। আর ভারত বিরোধিতা এজেন্ডা বা ভারত বিদ্বেষী মনোভাবে বা ভারত বিদ্বেষী বাংলাদেশিদের ভেতরে জাগিয়ে তুলতে ইনার কিন্তু একটি বড় অবদান রয়েছে। যাই হোক, অল ওভার সিচুয়েশন, অল ওভার পরিস্থিতি আর এই ভিডিওটি দেখে বা কমরেডস আমাদের কথা শুনে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।